মনে মনে তওবা কাটল আর মাস্টারকে মনে মনে কয়েকটা ভয়ঙ্কর গালি দিল ভদ্র ভাষায়। ঈদের পরে মার্কেটে বেচা কিনা কম হয়। কাপড়ের দোকানিরা সাধারণত সারা বছর টুকটাক কিছু বেচাকেনা করে, আর দুই ঈদে একেবারে সারা বছরের বেচাকেনা করাই গন্ডায় উসুল করে। মতিউর রহমান বসে আছে, কর্মচারী ছেলেটা বেশ কয়েকদিন ছুটিতে, বেচাকেনা তেমন নেই তাই। হাবিবুর রহমান দোকানে বসে, শনিবার হওয়ায় ব্যাংক হাফ ডে হয়েছে আজ। হাবিব ভাইকে বলল, ভাই, খুশবুর বিয়েটা আল্লাহর রহমতে ভালোভাবেই হয়ে গেল। তুমি কি মিঠুর কথা ভাবছো? না, মানে হয়তো মেয়েরা জন্মই নেই অন্যের ঘরে আলো করার জন্য। আসলে মিঠুর জন্য একটা প্রস্তাব এসেছে। মতিউর রহমান ভাইয়ের কথা শুনল মনোযোগ দিয়ে, বলল, তাকেও বেশি দিন রাখবো না হাবিব, অন্যের আমানত সে। ভালো সম্বন্ধ এলে ভাববো না, দিয়ে দেবো। হাবিব প্রসন্ন হলো। আমার এক কলিগ আছে, জোয়ান ছেলে, পাশের গ্রামে থাকে। মিঠুকে দেখেছে। সে 2 গ্রাম পরে বাগানটার গ্রামে বিয়ে করেছে। একটা শালা আছে তার, ইয়ামিন নাম, সেনাবাহিনীতে চাকরি করে। তার জন্য মিঠুকে চাই। আমাকে অনেক আগেই বলেছিল। আমি বলেছিলাম আগে খুশবুর বিয়ে হয়ে যাক বিয়েটা। ছেলেটা এই সময় বাড়িতে আছে না, এখন দেখতে আসতে চাই। কি বলো তুমি? ছেলেটা ভালোই। না, আমি গিয়ে একবার দেখে এসেছি। মতিউর রহমান খানিক সময় নিয়ে ভাবলেন, তারপর বললেন, কবে নাগাদ আসতে চায়? তুমি যেদিন বলবে। তাহলে কালই আসতে বল। রাতের শতক ব্যালকনিতে বসে আছে। একতলা হওয়ার দরুন ব্যালকনিটা মাটি ঘেঁষায়। সব ব্যালকনিতেই রেলিং আছে, তবে তারটাই নেই। তার ব্যালকনির দেওয়াল ঘেঁষেই একটা বকুল ফুলের গাছ। শুধু একটাতেই সীমাবদ্ধ নেই, অনেকগুলো আছে আরো সামনে। বকুল ফুল, এর বৈজ্ঞানিক নাম মিমুসপস এলিঙ্গি। এটি বসন্ত ও গ্রীষ্মের ফুল। বসন্তে এদের ফোটার পালা শুরু। বকুলকে ক্ষীরিবৃক্ষও বলা হয়। পাতা ভাঙলে আঠালো রস বের হয় বলে এই নাম। ছায়াতরু হিসেবে এর তুলনা হয় না। বকুলকে হিন্দিতে বলে মৌলসারি, উড়িষ্যায় বলে বৌলি, আমাদের চট্টগ্রামের ভাষায় বইল। বসন্তের শুরু থেকে শরৎকাল পর্যন্ত রোজই বকুল ফোটে। কোনো কোনো গাছে 12 মাসই ফোটে। এর জন্য এর আরো দুটি নাম সদাপুষ্প ও স্থির কুসুম। এখন গাছে ফুল আছে, আর ঝরছেও। সকাল ভোরে গেট খোলা হলে গ্রামের বাচ্চার কুড়িয়ে নিয়ে যায়। একদিন সেও কুড়বে তার ব্যক্তিগত বকুল বনের পাখির জন্য। ভাবতে ভাবতেই ঘরে এসে খাটে বসে। পাশের ডাবল সোফার ওপর মৈত্রীর জন্য কেনা চুড়ি, ঝুমকা, আরো কিছু সামগ্রী। আরুরটা দিয়েছে আরুকে, মৈত্রীরটা দেয়নি। সেদিন বাইক থেকে নিল না কেন? মৈত্রীটা বেশ শক্ত মনের ও জেদি। মা ওই দিন ঠিক বলেছিল, একদম বড় আব্বার জেরক্স কপি, 1 নম্বরের ঘাড় তেরা। একবার বিয়ে করে ঘরে আনুক, সব শোধ তুলবে। আরে প্রেমিকা হবে নরম মনের, প্রেমিকের প্রেম ভরা কথায় খুশিতে গদগদ হয়ে উঠবে। অথচ মহারানীর ভাব, মহারানী তো তার প্রেমিকাও নয়, আর না সে তার প্রেমিক। আজও সূর্য মহাশয়ের তেজ কমেনি, তবে প্রকৃতির সহায় ঝোড়ো হাওয়ায় পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক। মতিউর রহমানের বাড়িতে রান্নাবান্নার তোড়জোড় চলছে পুরো দস্তুর। বাড়ির মেয়েকে দেখতে আসবে বলে কথা। আয়েশা জ্যোতি ও খাদিজা বেগম মিলে রান্না করছে নানান পদ। গ্রামে কোনো মেয়ে দেখতে আসলে মেয়ের বাড়িতে হরেক রকম পদের রান্নাবান্না করা হয়তো ফরজ। বিয়েতেও এত পদ হয় না। সুলতানা, সফিউর ও শতক স্কুলে গিয়েছে। শতক জানে না এসবের কিছুই। সে সকাল ভোরেই প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বের হয়। সফিউর ও সুলতানা পরে জানতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা হুট করেই ছুটি পায়নি। সুলতানা 10টায় শতককে কল করেছে। শতক ধরেনি, ক্লাসে ছিল। সহস্র কথা কবিতা ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছে। আয়াত ঘিরে গেছে, আড্ডায় মেতেছে। আয়াত ফিরে গেছে রাজশাহীতে। ক্লাস চলছে তার। মৈত্রী রুমের জানালার ধারে টেবিলের উপর বসে আছে, এক মনে পাশের গোলাপ ফুলের দিকে তাকিয়ে। সে কিছুই জানতো না এসবের। সকাল সকাল মা ছোট আম্মার রান্নার তোড়জোড় দেখে জিজ্ঞেস করলে বলে তাকে দেখতে আসবে আজ দুপুরেই। মৈত্রী অবাক হয়েছিল। কেউ তাকে কিছু বলল না, একবার জিজ্ঞেস করলো না অব্দি। আয়েশা তাকে ঘরে বসে থাকতে বলল। সে কিছু বলেনি, চুপচাপ ঘরে বসেছিল।
সহস্র ও দুই বোন এসেছিল। সহস্র বেশ খোঁচা দিল ঝগড়া করতে। মৈত্রী চুপ ছিল। তারপর তারা বের হয়ে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। মৈত্রী দীর্ঘশ্বাস ফেলল। শতক ভাইকে কল করতে চেয়েছিল কিন্তু করেনি। কি বলবে কল করে, যে তাকে দেখতে আসবে? না, সেটা বলতে পারবে না। শতক যদি কোনো কাণ্ড ঘটায় আব্বা কিরূপ প্রতিক্রিয়া ফেলবে? আর মেজো আপা জানে তো, তারা জানিয়েছে বোধহয়। 10টায় মতিউর রহমানের সাথে কলেজে গিয়েছিল মৈত্রী। ইনকোর্স ছিল আধা ঘন্টার, দিয়েই চলে এসেছে। মৈত্রীর ভালো লাগছে না কিছু, কেমন যেন কান্না পাচ্ছে। সে তো শতকের প্রতি দুর্বল হতে চায়নি, ভাইয়ের মতো আব্বা মার কথা মতো জীবন যাপন করতে। কিন্তু এ কি হয়ে গেল? এখন কি করবে? শতক ভাইকে সব বলবে? না, সে পারবে না। ভাবতে ভাবতে চোখ আবার ভরে উঠল। এত জল কোথা থেকে আসছে? আশ্চর্য। মতিউর রহমান দোকানে, 12:30 নাগাদ আসবে সে। হাবিবুর রহমান আজ ছুটিতে আছেন। দুপুরে লোকজন এসেছে মৈত্রীকে দেখতে। পাত্রের দাদি, দুলাভাই, যে হাবিবুর রহমানের কলিগ, বোন, একটা বন্ধু ও খোদপাত্র। পাত্র দেখতে মাশাআল্লাহ পুরাই একজন সৈনিক। যেমন উঁচু লম্বা তেমন ফিট। সকলের পছন্দ হলো বেশ। এখন আগে দেখা যাক। খাওয়া দাওয়া পর্ব শেষে তারা ড্রয়িং রুমে বসলো। সামনে বিভিন্ন ফল ফলাদি, বিস্কুট, চানাচুর। তারা মৈত্রীকে আনতে বলল। কথা কবিতা মৈত্রীকে রেডি করিয়ে দিচ্ছে। তারা মেহমান আসার পর তাদের মুখও হয়নি। গ্রামে কোনো মেয়েকে দেখতে আসলে তার সামনে কোণে ব্যতীত অবিবাহিত যুবতী রমণী পড়া ঘোর অন্যায়। কবিতা বলল, মৈত্রী, মুখ এমন স্যাট সেট করে রেখেছো কেন? এই তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? থাকলে বলতে পারো, আই ক্যান ম্যানেজ। তোমার শাড়ি পরে আমি তাদের সামনে যেতে পারি। লোকটা হ্যান্ডসাম আছে, অবশ্য তোমার ভালো লাগলে আলাদা ব্যাপার। কথা হেসে তার মাথায় চাটি মেরে বলল, স্টার্ট আপ কবিতা, বেচারি এমনিতেই নার্ভাস আর তুই মজা করছিস। মৈত্রী, তুমি টেনশন ফ্রি থাকো তো। তোমায় একদম কিউটের ডিব্বা লাগছে। বেচারা সোলজারের হোঁশ উড়ে যাবে, দেখে নিও। আমরা কিন্তু লুকিয়ে দেখব। মৈত্রী মুচকি হাসল। এর আগেও অনেকে দেখতে এসেছে, তবে সেগুলো হুট করেই, এভাবে ঘটা করে আসেনি। আজ সেই রকম আয়োজন করা হয়েছে তাদের আপ্যায়নে। শতক ভাই কি এখনো জানতে পারেনি? ড্রয়িং রুমে বসে আগত মেহমান হাবিব, সহস্র ও মতিউর রহমান। পাত্রের দাদি মৈত্রীকে আনতে বলল। জ্যোতি গেল মৈত্রীকে আনতে। দেখলো মৈত্রী রেডি। পাশে কথা ও কবিতা তাকে নানান কিছু বলছে আর হাসছে তিনজন। সে গিয়ে মৈত্রীকে আনলো আর কথা কবিতাকে ঘরেই বসতে বলল। তারা সাই জানালো। মৈত্রী ও জ্যোতি আসলো। জ্যোতি মৈত্রীকে ধীরে বলল, এসব কি মৈত্রী? শতক ভাই কোথায়? সে কি জানে না? সারাদিন কাজের চাপে কথা বলতে পারেনি মৈত্রীর সাথে। মৈত্রী জ্যোতির দিকে তাকিয়ে রইল। সেই তাকানোতে রয়েছে এক রাশ হতাশা, ছোট মন ভাঙার পূর্বাভাস। খাদিজা এসে তার হাতে একটা প্লেট দিল, যাতে বেশ কিছু পান সুপারি কাটা, চুন ও জর্দা। মৈত্রী সেগুলো হাতে নিল। খাদিজা মাথার ঘুমটা আর একটু টেনে নিয়ে বলল, আগে সালাম দেবে, না বেশি হাসবে আর না গুমরা মুখে থাকবে। মৈত্রী সাই জানালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে সালাম জানালো সকলকে। তাকে বসতে বলল একটা লোক। সে বসলো সোফায়। এরপর শুরু হলো পাত্রী দেখা। পাত্রর দুলাভাই বলল, নামটা বলো তোমার। মৈত্রী সময় দিল না, চটপট জবাব দিল, মৈত্রী রহমান। কোথায় পড়ো? বিরানপুর সরকারি কলেজ, অনার্স প্রথম বর্ষে। কোন বিভাগ? লোকটি হেসে উঠল। খুব ভালো সাবজেক্ট, তবে আমি অঙ্কে খুব কাঁচা। পাত্রের দাদি মৈত্রীকে পান বানিয়ে দিতে বলল। মৈত্রী বানিয়ে তার হাতে দিল। পুনরায় বসলো। বৃদ্ধা মৈত্রীর হাঁটা দেখলো, হাতটাও ধরে দেখলো শক্ত না নরম। দাদি পান মুখে পুড়ে বলল, আরবি পড়া আছে? মৈত্রী মাথা নাড়ল। আলিফ লাম মিম সূরা কও দেখি। মৈত্রী তিলওয়াত করে শোনালো। আবার বলল, তা রান্না বান্না পারো? জি পারি। চাল ঝাড়বার পারো? জি। ধান উড়াইতে পারো? সহস্র চট করে বলল, দাদিজান, ধান কে না উড়াতে পারে? আমিও পারি। ধান ছাদে নিয়ে উপর থেকে ফেলে দিলে নিচে পড়বে উড়তে উড়তে। বৃদ্ধাটা শতকের দিকে চোখ ছোট ছোট করে বলল, তোমার মুখটা দেখি বেশি চলে। আর তুমি বলো মারো। মৈত্রী বলল,
পারি না। তোমাদের তো আবাদ বসাত ভালোই, তাই পারো না কেন? মতিউর রহমান বললেন, আমাদের কাজ কামলা রেখে করা হয় বিট্টি। ভালো। সহস্র বৃদ্ধার কাছে বসে বলল, আমার বোন মাশাল্লাহ সব কাজ পারে, বলতে পারেন প্রায় সর্বগুণ সম্পন্না। তবে আপনার নাতি কি কি পারে দাদি? খাদিজা সহস্রকে থামিয়ে দিতে চাইলে পাত্রটি মানা করল। পাত্রের নাম ইয়ামিন। পাত্রটি বলল, ছোট ভাই, আমি আবার তেমন কিছু পারি না, তবে রান্নাটা ভালোই করতে পারি। আমার হাতের রান্না খেয়ে কেউ খারাপ বলেনি কখনো। সহস্র বলল, তাহলে তো চ্যালেঞ্জ দিতে হয়। আমাদের মিঠুর হাতের রান্না অসাধারণ, যে খাবে প্রশংসা না করে পার পাবে না। ইয়ামিন হেসে বলল, না ভাই, চ্যালেঞ্জ নেওয়ার মতো রান্না আমার নয়, তবে খাওয়া চলে। সহস্র হাসল। মৈত্রী চুপচাপ শুনল। দুই একবার তাকিয়েছিল পাত্রের দিকে। সুদর্শন বটে। ভাবতে ভাবতেই তার নজর দরজার বাইরে গেল। বাইরে আরও খেলছে পুতুল নিয়ে। তখনই নজরে এলো যার প্রতীক্ষায় হয়তো আখি যুগল বারবার দরজার পানে ফেরে। আখি পুনরায় ভরে উঠল। শতক আসছে তড়িঘড়ি করে। 10:55 ক্লাস শেষে বাকে কল ব্যাক করলে ঘটনা জানতে পারে। তখনই ছুটে আসতে মন চাইছিল তার। ছুটির জন্যেও হেড স্যারের কাছে গিয়েছিল, কিন্তু কি বলবে, তারপরও এমার্জেন্সি বলে ম্যানেজ করেছে। তবে টিফিন পিরিয়ডের আগে পায়নি। টিফিনের আজকে আগে টানা ক্লাস আছে তার, আর টিফিনের পরে একটা। ভেবেছিল কোনো স্যারকে নিজের ক্লাসে পাঠিয়ে আগেই চলে আসবে, কিন্তু সম্ভবপর হয়নি। টিফিনের বেল দেওয়ার সাথে সাথেই বেরিয়েছে সে। চুলগুলো এলোমেলো, ইন করা শার্টের এক কোণা বেরিয়ে আছে। শার্টের উপরের দুটি বোতাম খোলা। হাতে চক লেগে আছে এখনো। চোয়াল শক্ত হয়ে আছে। হন্তদন্ত পায়ে দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। প্রথমেই নজরে এলো সামনে বসা তার হৃদয়ের এক অংশের মালিক। দেখলো শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছে। মুখে হালকা প্রসাধনীর প্রলেপ। আখি যুগল তার দিকে স্থির, তবে তার আয়ুষ্কাল ক্ষীণ। শতকের আখি হালকা ভিজে উঠল বইকি, তবে তা আড়াল করে নিল সন্তর্পণে। তার পা এগোচ্ছে না, মনে হয় পড়ে যাবে। মতিউর রহমান শতকের দিকে চাইল এক পলক, তারপর মেহমানদের উদ্দেশ্যে বলল, এই হলো আমার মেজো আব্বা, শফির বড় ছেলে শতক রহমান, বিরানপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন মাস্টার। আব্বা আসেন, বসেন আমার পাশে। শতকের নিজেকে কেমন ভারী ভারী লাগছে, তবুও গিয়ে বসলো বড় আব্বার পাশে। পাত্রের বন্ধু শতককে জিজ্ঞেস করলো, আমিও ওই স্কুলে পড়ছি। আপনি কয় বছর ধরে চাকরিতে আছেন? 3 বছর। ব্যাস, আর কিচ্ছু বলল না। একবার মৈত্রীর দিকে তাকালো শক্ত চোখে। মৈত্রী মাথা নামিয়ে নিয়েছে বেশ আগে। শতক তাকালো সামনে। সহস্র ইশারায় বুঝিয়ে দিল এটাই পাত্র। শতক দেখল ইয়ামিন নামক লোকটিকে। বয়সে তার চেয়ে বেশ ছোটই হবে, তবে দেখতে তাগড়া যুবক। সেনাবাহিনীতে আছে, তবুও গায়ের রং বেশ চড়া। ফর্সা হাতে কালো ঘুড়ি ফুটে উঠেছে, দেখতেও মাশাআল্লাহ। শতক নিজের হাতের দিকে তাকালো এক পলক। কালো সে, মনটা পিষিয়ে উঠল। দুপক্ষের মধ্যে বেশ কথা হলো। কবিতা পাশের রুম থেকে উকিঝুঁকি দিচ্ছে ও কথা শুনছে এদের। বৃদ্ধা মহিলাটি মৈত্রীর চুল দেখতে চাইল। মৈত্রীর হাতের মুঠো শক্ত হয়ে এলো। এই মহিলা তো এমন ভাব প্রকাশ করছে যেন হাটে কুরবানির গরু দেখতে এসেছে। আয়েশা ঘোমটা ফেলে চুল সামনে আনে। শতক সেদিকে তাকিয়ে দেখে, মনে হয় কেউ তার বুকে ছুরি ঢুকিয়ে মোচড় দিচ্ছে। মৈত্রী মাথা নিচু করেই আঁখি চলে টই টম্বুর। মনে হয় এখনই গড়িয়ে পড়বে। কোনো মতে আটকে রেখেছে। কোমর ছাড়িয়ে গেছে চুল, কালোই, তবে একটু একটু বাদামি রঙের ঝলক দেখা যায়। আরও অনেক আলাপ করলেন দুই পক্ষ। মতিউর রহমান শতককে বলল, আপনি কিছু জিজ্ঞেস করুন। শতক রোবটের মতো বলল, আমি কি বলবো বড়বা, আপনারা যা ভালো বোঝেন। বেশ কিছুক্ষণ পর বৃদ্ধা মহিলা উঠে এসে মৈত্রীর হাতে টাকা গুছে দিতে নিলে মৈত্রী হাত শক্ত করে ধরে রাখল। বৃদ্ধা হেসে বলল, লজ্জা পাইতেছ? নাও ধরো, লজ্জা পাইও না। বইলাই হাতে গুছে দিল। আয়েশা মৈত্রীকে সাথে নিয়ে ঘরে গেল। সহস্র তার পিছু গিয়ে হাত থেকে টাকা নিয়ে গুনে দেখল 1305 টাকা। বুড়ি দিকে হার কিপটা।
মেহমানও উঠে পড়ল, সাথে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল মেয়ে তাদের পছন্দ হয়েছে। মতিউর রহমান আর হাবিবুর রহমান এগিয়ে দিতে গেল তাদের। শতক এখনো বসে সোফায়। খাদিজা তাকে দেখে বলল, শতক, আসো, খাইয়ে নাও। স্কুল থেকে আইসো মনে হচ্ছে, হাত মুখ ধুয়ে আইসো। শতকের চোখের জল, চশমার আড়ালে তা দেখতে পারলেন না খাদিজা। শতক চশমা ঠিক করে বলল, পেট ভরে গেছে বড়ম্মা, খেতে হবে না। বলেই হন হন করে চলে গেল বাড়ির বাইরে। তারপর বাড়িতে গিয়ে নিচের ঘরে দরজা বন্ধ করে দিল। বিকেলে সুলতানা ও সফিউর রহমান এলেন, দেখলেন বাড়ির মেইন দরজা চাপিয়ে দেওয়া, কেউ নেই। সুলতানা ভিতরে ঢুকে বোরখা খুলে ফ্রেশ হয়ে সফিউর রহমানকে সাথে নিয়ে মৈত্রীদের বাড়িতে গেল। গিয়ে সহস্র কথা কবিতাকে দেখল। আয়েশাও এখানেই, সবাই মিলে আলাপ বসিয়েছে, পাত্র ও পাত্রের 14 গোষ্ঠীর আলাপ। তারাও সাথে যোগ হলো। সুলতানা শতককে খুঁজতে লাগলো, নেই তো, তাহলে কি বাড়িতেই আছে? সফিউর রহমান ঘামতে শুরু করলো। তার বড় ছেলেটা এমনি শান্ত, কিন্তু রেগে গেলে বাড়ি মাথায় তোলে। ভাবলেন ভাইয়ের সাথে আজই কথা বলবেন। শতক প্রায়ই বলতো বড় আব্বার কাছে কথা পারতে, কিন্তু সে বারবার না করেছে। আর সুলতানাও বলেছে বেশ কয়েকবার। সে হেয়ালি করেছে, বলেছে খুশবুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো, এখনই ভাই মৈত্রীর বিয়ের কথা ভাববেন না। আর শতকের সাথে কথার ব্যাপারটাও একটু ভুলে যাক, তারপর বলবে। কিন্তু হাই, এ কি হলো এসব? ভাবি, ভাই কোথায়? খাদিজা হেসে বলল, ওদের এগিয়ে দিয়েই দোকানে গেল। তোমরা খেয়ে নাও, আসো। শতক দুপুরে এসেছিল, ওরা থাকতেই ওদের যাওয়ার পর খেতে ডাকলাম, বলল পেট ভরা। ডাকলাম, শুনলই না। তোমাদের ছাড়ছি না। ভাবি, আমরা খেয়েছি দুপুরে, খাবো না এখন। না না বললে চলবে না, চলো, এই উঠো দুজন। অনেক জোরাজুরি করায় খেতে বসলো তারা। খাওয়ার পর আলাপে বসলো পুনরায়। সফিউর সুলতানাকে এ টু জেড সব বলতে লাগলো। সুলতানা দেখলো ভাবি বেশ খুশি এই প্রস্তাবে। হঠাৎ আলাপ থেকে বেরোতে পারলেন না দুজন। সন্ধ্যায় এলো দুজন বাড়িতে, সহস্রে কথা কবিতাও আছে। সুলতানা এসেই শতকের দরজায় গিয়ে কড়া নাড়ল। ভেতর থেকে আটকানো। কয়েকবার ডাকলো, সাড়া নেই। সফিউর রহমান এসে ডাকলো। বেশ কিছুক্ষণ পরে আওয়াজ দিল শতক, মা, আমি একটু একা থাকতে চাই, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সুলতানা উদ্বিগ্ন হয়ে বলল, বাবা দরজাটা খোল, আমরা রাতেই কথা বলবো ভাইয়ের সাথে। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? I am totally fine. Don't panic. Or you guys have nothing to do. Just leave me alone, please. এক প্রকার চিল্লিয়েই বলল শতক। সফিউর রহমান ও সুলতানা হালকা কেঁপে উঠল, আর দরজা নাড়ানোর সাহস করল না। খাওয়ার কথা বললেও শতক চিল্লিয়ে মানা করে দিল। রাত 12টা বোধ হয়। মৈত্রী শুয়ে আছে ঘরে, কিন্তু চোখে ঘুমের রেশ নেই একটুও। সিলিং ফ্যানের উপর এক ধ্যানে তাকিয়ে কখনো কখনো চোখের কোণা দিয়ে আপন মনে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মুঠোফোন ভাইব্রেট করে উঠল। তার দেখতে মন চাইছে না কে ফোন করেছে, আর না কথা বলার মুড আছে। তবুও ফোন খুঁজে বের করে দেখলো স্ক্রিনে মাস্টার মশাই চলচল করছে। সে কেঁদে ফেললো হালকা শব্দ করে। চোখ মুখ মুছে ধরতে ধরতে কেটে গেল। আবার এলো সেকেন্ডের ব্যবধানে। মৈত্রীর সময় নিল না, ধরলো চট করে। রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসে তেজি কণ্ঠ, এক্ষুনি বাইরে আয়, তোদের গেটের পাশে, কোনো কথা নয়। কাম হিয়ার রাইট নাও, আই এম হিয়ার। মৈত্রীর চোখ বড় হয়ে গেল। কি বলছো কি? এখন রাত 12টার বেশি বাজে, আমি যাব না। আব্বা মা বাড়িতে যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। I ordered come here right now, no excuses. বলেই কল কাটলো। মৈত্রী থম মেরে বসে রইল খানিকক্ষণ। কিভাবে যাবে আব্বা মা যদি টের পায়, কি ভাববে? দোনামোনা করতে করতে ওড়না মাথায় জড়িয়ে বেরিয়ে পড়ল। আস্তে ধীরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে উঠোন পেরিয়ে টিনের গেট খুলে বেরিয়ে পাশে তাকালো। গেটের লাগোতা বেড়ার সাথে একটা বড় মেহগনি গাছ আছে। সেই গাছে হেলান দিয়ে শতক দাঁড়িয়ে, অন্ধকারেও দেখা যাচ্ছে স্পষ্ট। জ্যোৎস্না উঠেছে আধা, বাতাস নেই ধরণীতে, কেমন শুনশান পরিবেশ। ঝিঝি ডাকছে, কেমন ভুতুড়ে আওয়াজ।
মৈত্রী শতকের কাছে গেল, বলল, কি হয়েছে? এত রাতে কেউ ডাকে? কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিছুই হয়নি। বলেই শতক সোজা হয়ে মৈত্রীর সামনে দাঁড়ালো। মৈত্রী আবছা অন্ধকারে দেখলো শতককে। গায়ে এখনো সেই দুপুরের শার্ট প্যান্ট, এখন আর ইন করা নেই, কুঁচকে গেছে ইস্ত্রি করা শার্ট। ঘামের দরুন গায়ে লেগে আছে, চুলগুলো ভেজা, কপালে ছড়িয়ে ছিটিয়ে, চশমা নেই চোখে, অন্ধকারে চোখ মুখ ভালো করে দেখতে পারল না। কথা বলছিস না যে? আজ যে তোকে দেখতে আসবে আমায় জানানো উচিত মনে করিসনি? কণ্ঠে স্পষ্ট ক্ষোভের আভাস। নিস্তব্ধ নির্জন তিমিরে ধিমে আওয়াজও ভারী লাগছে। মৈত্রী বলল, আমি জানতাম না এসব। একদম মিথ্যে বলবি না। বড়ব্বা তোর মতো না নিশ্চয়ই, তাদের বাড়ি আসতে বলবে না। বিশ্বাস করো, আমি জানতাম না। সকালে কলেজে যাওয়ার আগে জানতে পেরেছি। আচ্ছা, বিশ্বাস করলাম। জানার পর আমায় একবারও ফোন করেছিলি? মৈত্রী চুপ করে রইল। কি বলবে সে? শতক তার নীরবতা দেখে ক্ষেপে গেল। মৈত্রীর কাঁধ ঝাঁকিয়ে বলল, আমায় মেরে ফেলতে চাস? মার কাছ থেকে শুনে আমার ভেতরে কি ঝড় বইছিল জানিস? এই কথা বলছিস না কেন? পাত্র পছন্দ হয়েছে? হ্যান্ডসাম আছে, প্রফেশনও ভালো, দেখতে মাশাল্লাহ, সুদর্শন, লম্বা, একদম ফিট, হিরোদের মতো দেখতে। তোর মতো ফর্সা মিঠু, আমি তো কালো। এই কাঁদছিস কেন? শেষের কথাগুলোই গলা কেঁপে উঠল। শতকের চোখ দিয়ে পানি ঝরছে। মৈত্রী আবছা অন্ধকারেও দেখতে পাচ্ছে। সে শতককে শক্ত করে জড়িয়ে ধরে শতক ভাই বলে কেঁদে উঠল হালকা আওয়াজে। শতক ভাই দাঁড়িয়ে, শতক ঠাই দাঁড়িয়ে, সামনে তাকালো, নজরে এলো দুটো মানুষের আবছায়া। চিনতে একটুও অসুবিধে হয়নি, তার মুখ দিয়ে আপনা আপনিই বেরিয়ে এলো, বড়ব্বা। মৈত্রী চমকে উঠে মাথা তুলে শতকের মুখের দিকে তাকায়। শতক সামনে তাকিয়ে, তার নজর অনুসরণ করে মৈত্রী তাকে ছেড়ে পিছনে তাকায়। সামনের মানবদ্বয়কে দেখে তার পায়ের তল থেকে মাটি সরে যায়। সে এগিয়ে এসে বলে, মা। আগেই খাদিজা বেগম ঝড়ের গতিতে এসে তার গালে সর্বশক্তি দিয়ে চর বসায়। মৈত্রী পড়ে যায়, ব্যথায় কানটা ঝাঁঝা করে ওঠে, কানের ভেতর সনসন শব্দ করে ওঠে। শতক এগিয়ে এসে বলে, বড়ব্বা, মিঠুর দোষ নেই, আমি আসতে বল। খাদিজা, ভিতরে নিয়ে যাও রে। হালকা জোরেই গম্ভীর স্বরে বলল কথাটি মতিউর রহমান। খাদিজা মৈত্রীকে তুলে টানতে টানতে নিয়ে গেল ভিতরে। শতক তাকিয়ে দেখল, কি করবে এখন? তার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। বড়ব্বা, বড়ম্মাকে মিঠুকে মারতে বানা করো। এখন অনেক রাত, যান বাড়িতে ঘুমায় পড়ুন, কাল কথা বলবো নি। আর মেয়েটা আমাদের শাসন করার পুরো হক আছে তার আম্মার। বড়ব্বা, যেতে বলেছি। শক্ত কণ্ঠে বলল মতিউর রহমান। শতক তার দিকে তাকিয়ে রইল। বোঝ হওয়ার পর থেকে বড় আপা তার সাথে, শুধু তার সাথে কেন, কারোর সাথেই এমন দৃঢ়ভাবে কথা বলেনি। আজ দোষটা তারই। মতিউর রহমান চলে গেল, গেট আটকে ভিতরে গেল। শতক কতক্ষণ সেদিকে তাকিয়ে থেকে এলোমেলো পায়ে বাড়ি গেল। গেট আটকে বাড়ির ভিতরে ঢুকে মেইন দরজা আটকে নিজের রুমে দরজা চাপিয়ে ভিতরে ঢুকলো। আশেপাশে নজর বুলিয়ে টেবিলের সব বই ছুঁড়ে ফেলে, বিছানার চাদর টেনে নামায়, বালিশ যত্রতত্র ছুঁড়ে মারে। এতে বেশ কিছু জিনিস পড়ে যায়। শতক ফ্লোরে বসে নীরবে চোখের জল ফেলতে থাকে। খাদিজা বেগম মৈত্রীকে ওর ঘরে এনে বেশ কয়েকটি থাপ্পড় লাগায়। মৈত্রী যখন চাই তারা ঘুমায়নি। ছেলে পক্ষের ব্যাপারে আলোচনা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। বাহিরের টিনের গেট খোলার আওয়াজ আসলে মতিউর রহমান বেরিয়ে যায়। খাদিজা স্বামীর পিছু পিছু যায়। গেট খোলা দেখে গেটে গেলে কারো আওয়াজ ভেসে আসে। দুজনে পাশে তাকাতেই দেখতে পায় শতক ও মৈত্রীকে মেহগনি গাছের তলায়। তিনি বিশ্বাস করতে পারেনি। খাদিজা মৈত্রীর চুলের মুঠি ধরে বলল। মৈত্রী কাঁদতে কাঁদতে বলল, মা বিশ্বাস করো। চুলের মুঠি শক্ত করে ধরে বলল, কি বিশ্বাস করব? খুশবুর বিয়ের আগের রাইতে কোথায় গিয়েছিলে দুজন? মৈত্রী অবাক হলো। মা ওই দিন দেখেছিল কি? চুপ করে আছিস কেন? গিয়েছিলি না? তারপরের দিন খুশবুর বউ নিয়ে আসার পর রাস্তায় শতকের সাথে কিসের কথা বলছিলি হেসে হেসে? তোর আলমারিতে ওই শাড়ি, গয়না ওসব শতক দিয়েছে তাই না? কলেজ থেকে মেলায় ঘুরতে গিয়েছিলি না? মৈত্রী অবাক হলো।
মা তাহলে সবটা জানে। খাদিজা চুল ছেড়ে খাটে বসে কাঁদতে কাঁদতে বলল, এই দিন দেখার জন্য পেটে ধরছিলাম, আমি এসব কিছুই জানতাম না। ওর আব্বা নিজ চোখে দেখছে তোদের অনেকবার, আমার বিশ্বাস হয় নাই। আমি আমার মাইয়ারে চিনি তো, এমন কাজ করতে পারবো না, কিন্তু তুই সব শেষ কইরা দিলি। মা বিশ্বাস করো, আমি খারাপ কোনো কিছু করি নাই। শতক ভাই ফোন করে ডাকছিল, আমি মানা করছি, সে মানছিলই না। আর তুই চলে গেলি? তুই ভাববার পারছস অন্য কেউ দেখে ফেললে কি সর্বনাশ হইতো? একটা ছেলে মেয়ে রাতে একলা দেখা করবার যায়, এটা কত বিচ্ছিরির কথা। তোর আব্বারে সবাই সম্মান করে, এসব শুনলে মুখে মানুষ থুতু ফেলবো। খুশবু ছেলে হইয়া কখনো কোনো ঝামেলায় জড়াই নাই, আর তুই মাইয়া মানুষ হইয়া মনে হইতাছে তোরে বিষ গিলাইয়া নিজেও খাই। বলেই আর একটা চর মারল। মতিউর রহমান আসলেন, মৈত্রীর মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা ঘুমিয়ে পড়েন। খাদিজা খবরদার, আর একটা বার হাত উঠলে হয়েছে, তুমি যাও। খাদিজা কাঁদতে কাঁদতে চলে যায়। মৈত্রী বাবার পা ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মতিউর রহমানের চোখেও জল। সে মেয়ের মাথায় বেশ সময় ধরে হাত বুলিয়ে দিল। মৈত্রী কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়ল নাকি অজ্ঞান হয়ে গেল বোঝা গেল না। মতিউর রহমান মেয়েকে তুলে ভালো করে শুইয়ে দিল। তারপর নিজের ঘরে চলে গেল। নতুন সূর্য, নতুন ভোর, নতুন দিনের সূচনা। যদিও সূর্য মামা নতুন নয়, সৃষ্টির আদিকাল থেকেই তার অস্তিত্ব বিদ্যমান। সুলতানা ও সফিউর রহমান উঠেছে আগেই, স্কুলে যেতে হবে তাদের। সকাল 9টার দিকে সুলতানা ছেলের ঘরে গেল। কাল সেই সকালে খেয়েছে, তারপর থেকে না খাওয়া। রাতে খেতে বলায় চিল্লিয়ে উঠেছিল, এখন সে কি করে। সে দরজার কাছে গিয়ে দরজায় হাত রেখে হালকা ধাক্কা দিলেই তা খুলে যায়। তিনি ভেতরে ঢুকেই অবাক, রুমের একই অবস্থা করেছে তার গোছালো ছেলেটা। তিনি ভিতরে ঢুকে দেখলেন শতক বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে। তিনি ছুটে গেলেন ছেলের কাছে। সফিউর রহমানকে ডাকলো জোরে, শফিউর দেখ ছেলের কি অবস্থা। বলেই শতকের মাথায় হাত বুলিয়ে দিল। শতক জেগেই, সারা রাত চোখে ঘুম ধরা দেয়নি, এভাবেই পড়েছিল। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। শ্যাম চেহারায় নেই কোনো লাবণ্য, চুল উস্কো খুস্কো, চোখের পাপড়ি ভেজা। কেঁদেছে কি? তিনি বললেন, বাবা আমার কি হাল করেছিস নিজের। দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সফিউর রহমান এলো ঘরে। শতক দুজনের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, কিচ্ছু ঠিক হবে না মা, কিচ্ছু না, সব শেষ হয়ে যাবে, তোমরা যাও তো, ভালো লাগছে না। শফিউর রহমান খাটে বসে ছেলের কাঁধে হাত রেখে বলল, হবে ঠিক, আমি ভাইয়ের সাথে কথা বলবো তো, দরকার হলে পায়ে পড়বো। তুই উঠ, কিছু খেয়ে নি বাপ, আমরা স্কুলে যাব, তুই কি যাবি? শতক কাঁধ থেকে বাবার হাত সরিয়ে উঠে টেবিলে থাকা কলমদানি ছুঁড়ে মারে ফ্লোরে। কিচ্ছু করতে হবে না তোমার। এতদিন কত অনুরোধ করে বলেছি বড়ব্বাকে বলতে, মুখে কুলু পেটে বসেছিলে, কতবার বলেছি শোনোনি আমার কথা। এখন পরিস্থিতি অনেক জটিল, তোমরা যাও এখান থেকে, আমার কাউকে ভালো লাগছে না। যাবো না স্কুলে, করবো না চাকরি, বউ নেই, চাকরি করে কি করব। সফিউর রহমান এত বড় ছেলের বাচ্চাদের মতো চিল্লানো ও শেষের কথা শুনে হেসে ফেলল। শতক তাকে হাসতে দেখে আরও রেগে গেল। মাকে ঠেলে দরজার কাছে নিয়ে, বাবাকেও ঠেলে দরজার কাছে নিয়ে যেতে যেতে বলল, আব্বা তুমি সব থেকে খারাপ ছেলে, ছেলের দুঃখ দেখে হাসছো। যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। বিয়ে করলে বউকে নিয়ে আলাদা থাকবো, আলাদা হয়ে যাব। বাপ আমার, মাত্রই না বললি বউ নেই, চাকরি করবি না, আবার। তুমি তো চাও না আমি বিয়ে করি, সব ষড়যন্ত্র তোমার, বুঝতে পেরেছি, যাও এখান থেকে। সফিউর সুলতানা দরজায় দাঁড়িয়ে হাসতে লাগলো মুচকি মুচকি। শতক বালিশ তুলে এনে তাদের দিকে ঢিল মেরে বলল, গেট আউট অফ মাই রুম, তোমাদের সাথে ব্রেকআপ। বলেই এগিয়ে এসে দরজা লাগিয়ে দিল। এই দুঃখের সময় তাকে নিয়ে মজা করছে। সহস্র চোখ ডলতে ডলতে এলো। তার পিছনে কথা, শতকের চিল্লা চিল্লি শুনে উঠে এসেছে। সহস্র বলল, ভাই সকাল সকাল সারলাহান চিল্লায় কে? সুলতানা বলল, বউ চাই তার এক্ষুনি, তাই আমি আজ স্কুলে যাব না, তুমি যাও শফিউ।
আর কথা সহস্র, অনেক বেলা হয়েছে, ব্রেকফাস্ট করে নাও। কবিতাকে ডাক। খাদিজা বেগম উঠেছে সকাল সকাল, মুখটা থমথমে রেখে সব কাজ করছে। মতিউর রহমান সকালে খেয়ে দিয়ে দোকানে গেছে। মৈত্রী বাইরের গোসলখানায় গোসলে ঢুকেছে। তার রুমে অ্যাটাচ ওয়াশরুম নেই, শুধু খুশবুরটাই আছে। খাদিজা মেয়ের সাথে কথা বলেননি এখনো, সকাল থেকে সব কাজ একাই করছে। গরুগুলোকে খেতে দিয়ে উঠোনে টিউবওয়েল চেপে পানিতে হাত ধুয়ে আঁচলে হাত মুছছিলেন, তখনই দেখতে পেল শতক ঢুকলো গেট খুলে। তাকে দেখে হেসে বলল, বড়ম্মা, বড্ড খিদে পেয়েছে, কাল সকালের পর থেকে কিছু খাইনি, কিছু খেতে দাও না। খাদিজা বেগম একটু ঘাবড়ে গেল। কাল রাতে এত বড় ঘটনা ঘটে গেল, এই ছেলে তো স্বাভাবিক। তবে খেয়াল করলেন পরনে কালকের শার্ট, যেটা মেহমান আসলে গায়ে ছিল, কুঁচকে গেছে। চুল আওলা ছাওলা, চোখ ফুলে লাল হয়ে আছে, পাপড়ি এখনো ভেজা, কেঁদেছে বোধহয়। তিনি নিজেকে স্বাভাবিক করে বলল, আলুর ভর্তা ও ডিম ভেজেছি, কালকের মাংসের ঝোল আছে, খাবি? শতক মাথা নাড়ল। বাবা মার সাথে ঝগড়া করে মনটা কিছুটা হালকা হয়েছে। খাদিজা রান্নাঘরে গিয়ে বড় প্লেটে ভাত বাড়তে লাগলো। শতক জোরে পড়ল, বড়মা বেশি করে দিও ভাত। খাদিজা অবাক হলো। শতক এবারই খায় বেশিরভাগ সময়, কিন্তু এভাবে কখনো আবদার করেনি, সর্বদা মিঠুর কাছে চেয়েছে। শতক ড্রয়িং রুমে বসে টিভি অন করলো হাসি মুখে। খাদিজা খাবার এনে তার হাতে দিল, পানির চপ টেবিলে রাখলো। শতক হাত না ধুয়েই গপাগপ খেতে লাগলো। বেশ খিদে পেয়েছে তার। খাদিজা পাশের সোফায় বসে তার খাওয়া দেখছে। একটু পর মৈত্রী এলো গোসল সেরে, মাথায় গামছা বাঁধা, ওড়না গায়ে জড়িয়ে। শতক মৈত্রীকে আসতে দেখে মাথা তুলে তাকালো। চোখ নাক মুখ ফুলে লাল, দুই গালে বিভিন্ন জায়গায় আঙ্গুলের ছাপ। শতক ঢোক গিলল বাড়ি এনে, বড় আম্মা কি অনেক মেরেছে? সে বড় আম্মার দিকে তাকালো। মৈত্রী ততক্ষণে হনহনিয়ে চলে গেছে, কারো দিকে তাকায়নি। শতক খাদিজার দিকে তাকালে খাদিজার নজরও শতকের চোখে যায়। চোখটা ছলছল করছে। শতক প্লেটটা টি টেবিলের উপর রেখে বলল, বড়মা, আমাকে কি তোমাদের খুব খারাপ ছেলে মনে হয়? কিছু সময় চুপ থেকে বলল, খুব বাজে ছেলে আমি, বখাটে? তোমার মিঠুর কি যোগ্য নই? খাদিজা বেগম কি বলবেন ভেবে পেল না। শতক ছেলে হিসেবে 100 মতিউর রহমান মেয়ের জন্যে তাকেই পছন্দ করেছিল, কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। সে জানে শতক মৈত্রী দুজন কেউই কোনো প্রকার খারাপ কাজে জড়িত হয়নি, তারা অতটা উচ্ছন্ন নয় তাদের ছেলে পেলে। কিন্তু এরকম রাত বিরেতে দুটো যুবক যুবতীর দেখা করা সমাজ কোন চোখে দেখবে? খাদিজা বেগমকে চুপ থাকতে দেখে শতক বলল, বড়ব্বা কোথায়? খাদিজা এবার বলল, দোকানে। শতক ভাতের থালা রেখেই উঠে বাইরে গেল। খাদিজা ডেকে বলল, খেয়ে যা বাপ। খাবার আর গলা দিয়ে নামবে না। শোনো, মিঠুকে মেরো না কেমন, ওর কোনো দোষ নেই। বলতে বলতেই কপাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শতক ফুল শার্টের হাতা দিয়ে তা মুছে টিউবওয়েলে গিয়ে হাত ধুয়ে বেরিয়ে গেল। খাদিজা ওখানেই দাঁড়িয়ে রইল, তার গলা শুকিয়ে গেল। এই ছেলে যে তাদেরই কোলে কোলে বড় হয়েছে। মাতৃবোন হু হু করে উঠল। মতিউর রহমান দোকানে বসে আছে একা, কাস্টমার নেই, বসে বসে মাছি তাড়াচ্ছে। একটু পরেই আগমন ঘটে শতকের, বাইক নিয়ে এসেছে সে। মতিউর রহমান শতককে আপাদমস্তক দেখল একবার, এরকম শতককে কখনো দেখেনি সে, পুরোই অগোছালো। শতক গিয়ে বড় আব্বার হাত ধরে বলল, তোমার সাথে আমার কথা আছে বড়ব্বা, কোথাও গিয়ে বলি। মতিউর রহমান মাথা নাড়লেন। দোকান বন্ধ করে শতকের সাথে বাইকে উঠে বসলেন। শতক বাইক স্টার্ট দিল। শতক বলল, বড়ব্বা, আই এম সরি, আমি দুঃখিত সব কিছুর জন্য। রাতে আমার মাথা ঠিক ছিল না, তোমরা ভুল বুঝছো। মতিউর রহমান শতকের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা ভুল বুঝছি। আপনি বলেন, আব্বার বিয়ের আগের রাতে আপনি আর আম্মা কোথায় ছিলেন? আমার কথা রাগ করবেন না, আমি খারাপ কিছু বুঝাইনি, কিন্তু একা আপনাদের দুজনের রাতে এভাবে যাওয়া ঠিক হয়েছে? আর আবার রাতে সবাই বউকে নিয়ে ঘরে গেলে আপনি আমার হাত ধরে আটকে রাখলেন, কেউ দেখলে কী ভাবতো? হ্যাঁ, আম্মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, কাউকে জানিয়েছেন?
সেদিন আমার এক বন্ধু বলে ওইটা তোর মায়া না, কোন পোলার সাথে হাসে হাসে ফুচকা খায়। আপনি ভাবতে পারতেছেন আমি কোন মুখে জবাব দিতাম? ভালোবাসেন মানছি, হালালভাবে তাকে নিজের করে নিতেন, আমার কাছে প্রস্তাব পাঠাইতেন, আমি কি মানা করতাম? আপনার আব্বা মা একে অপরকে পছন্দ করতো, সফি আমায় আগেই জানায়, আমি প্রস্তাব পাঠিয়ে তাদের বিয়ে করাইনি। সেজো আব্বার বেলায় আপনি তো সাথেই ছিলেন। শতক স্তব্ধ। এত কিছু হয়েছে, সে কি জবাব দেবে? বরব্বা, আমি কোনো এক্সকিউজেস দেব না, না কোনো সাফাই গাইব। আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল, আমি দুঃখিত। মৈত্রীর কোনো দোষ নেই, ও কখনো আমাকে প্রশ্রয় দেয়নি, সর্বদা এড়িয়ে চলেছে। কাল রাতেও হুমকি দিয়ে এনেছি। ও তো বারবার বলেছে আব্বা মা কষ্ট পাক এমন কোনো কিছুই কখনো করব না। আমিও সরাসরি প্রস্তাব পাঠাতে চেয়েছি, মাঝখান থেকে তোমার ভাই আমাকে না জানিয়ে গণ্ডগোলটা বাঁধালো। আমি পরে অনেকবার বলেছি তোমার সাথে কথা বলতে, সে তো তোমার ভয়ে শেষ। যাই হোক, দোষ আমার, আমি স্বীকার করছি। আর আমি কিন্তু একটা কথাও মিথ্যে বলিনি। আমি লাজ লজ্জা ভুলে তোমাকে বলছি, আমি মিঠুকে ভালোবাসি, কবে থেকে জানি না, ওকে ছাড়া আমার চলবে না। মতিউর রহমান মনোযোগ দিয়ে শুনল। ছেলেটার গলা কাঁপছে, যেন কেঁদে দেবে। বাইক এখনো চলমান, কোথায় যাচ্ছে জানা নেই। সে হালকা হেসে বলল, মিঠু হয়তো আপনার লেভেলের না, আপনি একজন সম্মানিত শিক্ষক। আর সব ভেজাল তোমার ভাই বাঁধিয়েছে ওই কথা বলে। আমি জানি না কে কার লেভেলের। আমাকে শুধু তোমার মেয়েকে দিয়ে দাও, খুব যত্নে রাখবো ইনশাল্লাহ। মানা করলে বাইক সোজা নদীর ভেতর যাবে। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ল। হুমকি দিচ্ছেন? যা মনে করো, তবে মনে রেখো আমিও তোমাদেরই ছেলে। তোমাদের বিয়ের সময় বড়ম্মার ভাই নারাজ থাকায় মাথা ন্যাড়া করার হুমকি দিতে পারলে আমিও পারবো। মতিউর রহমান গলা খাকারি দিল। এই গোপন কথা এই ছেলে কিভাবে জানলো? খাদিজাকে দেখতে গিয়ে তার অনেক পছন্দ হয়েছিল। এর আগে অনেকগুলো দেখেছিল, মন সায় দেয়নি, কিন্তু খাদিজাকে দেখেই মন কেমন করেছিল। সব ঠিক ছিল, কিন্তু খাদিজার 1 বছরের ছোট ভাই ঘাড় তেড়া ছিল। ছেলের বাবা নেই, ভাই আছে, তাদের ভার কে বইবে, ব্লা, তাই চুপিসারে হুমকি দিয়েছিল। কাজও হয়েছে, কিন্তু মেজো আব্বা জানলো কিভাবে? শতক উচ্চ স্বরে হেসে উঠল। এখন মনটা একটু হালকা লাগছে তার। বরব্বা, তোমার শালার নাতি আমার কাছেই প্রাইভেট পড়ে। মতিউর গম্ভীর মুখে বলল, আপনার হুমকিতে এই মতিউর ভয় পায় না। হ্যাঁ, এ বিষয়ে পরে কথা হবে, সামনের মোড়ে নামিয়ে দেন। গরমে অতিষ্ঠ জনজীবন, যেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে তেমন ওঠে না, অথচ বর্তমানে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস প্লাস। তীব্র গরমে বাচ্চা বুড়ো জোয়ান সবার অবস্থাই নাজেহাল। বাইরে রোদের তাপে বের হওয়াই যায় না। সেই হিসেবে গ্রামীণ পরিবেশ বেশ আরামদায়ক। গাছগাছালির ছায়া, বাতাস পরিবেশ ঠান্ডা রাখছে। শতক মতিউর রহমানকে সেখানে নামিয়ে বাড়িতে এসেছে। বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে গুনগুন করছে আর হেঁটে নিচের রুমের দিকে যাচ্ছে। যাওয়ার পথে সহস্রের সাথে দেখা হয়। সহস্র বলে, ভাই, তুই নাকি বোর জন্য চিল্লাচিল্লি করছিস? ছি ছি ছি, লজ্জা করে না? এই তুই না শিক্ষক মানুষ, তোর স্টুডেন্টদের এইসব শেখাবি? আর কি বেশি ঘুরছিস তুই? পরের মেয়ের জন্য এত পাগল হলে চলে? শতক ফুরফুরে মেজাজে আছে। বড় আপার কথা শুনে আশাবাদী সে। সহস্রের খোঁচা শুনেও রাগ হলো না। সে মুচকি হেসে বলল, তুই বলছিস এই কথা? যে কিনা দিনে রাতে 24 ঘন্টা বউ বউ জপিস, তার মুখে এ কথা মানায় না। আর কতকাল একা একা ঘুমাবো বল? ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য হলেও জরুরি ভিত্তিতে আমার বউ চাই। সহস্রের কাছে গিয়ে কানে কানে বলল, তার ইটস অ্যান এমার্জেন্সি কেস। যেতে যেতে বলল, আর শোন, সম্পর্ক বদলে যাবে একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে। গানটা সুরেই গাইল। কবিতা শতকের আওয়াজ শুনে এগিয়ে এসে বলল, ব্রো, এ কি হাল তোমার? এখনো কালকে ড্রেস আপ, আর চুল চোখ মুখে কি অবস্থা? মনে হচ্ছে দেবদাসের আপডেট ভার্সন। হাতে শুধু মদের বোতলটা মিসিং। তখন পার্বতী শাখা দিল। শতক মুচকি হেসে চুল ঠিক করে কিছু বলবে এর পূর্বে সহস্র বলল, ভাই, কে সে পার্বতী?
এখনই বলো, একদম তুলে আনবো। কোনো মাহেন্দ্র টাহেন্দ্র বাধা দিলে একদম ডাইরেক্ট খতম। শেষের কথা পুষ্পার মতো করে বলল। শতক জোরে হাসল। কথায় এসে সোফায় বসে বলল, সহস্র, ইউ আর দ্য মোস্ট ফুলেস্ট পারসন আই এভার সিন। আই মিন সিরিয়াসলি, জানো না এই আপডেট ভার্সন অফ দেবদাসের আপডেট পার্বতীকে? ওকে, তোমায় হিন্টস দিই, তুমি তাকে চেনো খুব ভালো করে, আর পার্বতী এখনো মহেন্দ্রের হয়নি। শতক কনফিউশন হয়ে বলল, আমি চিনি, কেই পার্বতী? কথা কিছু বলবে শতক ইশারাই না করলো। তার নিজের রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, চিনিসই তো, তোর ঐশ্বর্য। ও ভাই, আমার নয়, অভিষেক বচ্চনের। কবিতা হাসলো। তো ছোট থাকতে বলতি ঐশ্বর্য আমার, আমি বিয়ে করব তাকে। ঐশ্বর্য আমার জান, ঐশ্বর্য আমার প্রাণ। ন্যাকা স্বরে বলে কথা ও কবিতা হাসতে লাগলো। সহস্র সোফার কুশন দিয়ে কবিতাকে মারতে মারতে বলল, আমি তখন বাচ্চা ছিলাম। কথা হেসে বলল, হ্যাঁ, 6 পড়ুয়া বাচ্চা। শুরু হয়ে গেল তাদের খুনসুটি। শতকের বাইক থেকে নদীর পাশে বাজারে নামার পর মতিউর রহমান সেখান থেকে 2 কেজি মহিষের মাংস কিনল। সচরাচর মহিষের মাংস সহজে পাওয়া যায় না। নিয়ে বাড়ি ফেরার পথে চা স্টলে ঝন্টু মেম্বারের সাথে দেখা হয়। ঝন্টু মিয়া তাকে ডাক দেয়। চায়ের অর্ডার দিয়ে বেঞ্চে বসে। তারপর টুকটাক কুশল বিনিময় করে। ঝর্ণার ব্যাপারে কথা হয়, মাহিদের চাকরির ব্যাপারেও বেশ কথা হয়। এরপর ঝন্টু মিয়া দেখে চায়ের দোকানে তেমন কেউ নেই। তারই 2জন লোক একটু দূরে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তিনি বলেন, শুনলাম কাল মৈত্রীকে দেখতে এসেছিল, পাত্র বেশ ভালো, তা কি ভাবলেন? এখনো ভাবিনি। আসলে আমি একটা কথা বলতে চাইছিলাম, বেশ কয়েকদিন হলো মাহিদ ওর ঝর্ণার বিয়ের আগেই আমি চাইছিলাম বলতে, কিন্তু তেমন সুযোগ পাইনি। এখন আর দেরি করতে চাই না। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ল। কি বলতে চান? আসলে আমার ছেলেকে তো চিনিনি, একটু আগে, তবে মনের দিক দিয়ে খুব ভালো। পড়াশোনা আইএ পর্যন্তই, বাজারে জুয়েলারির দোকান সামলায়, জানেনই তো। আল্লাহর রহমতে কোনো কিছুই অভাব নেই। ওর জন্য মৈত্রীর হাত চাইছি। ভাই বিশ্বাস করেন, আপনার মেয়ে ভালো থাকবো, একদম রাজরানীর মতো। আপনি দয়া করে অমত করবেন না। মতিউর রহমান বিমূঢ়। এ কি বলছে ঝন্টু সাহেব? নীরব আর মিঠু কখনো ভাবনাতেই আসে না। একটা গুন্ডা ছেলের সাথে তার মেয়েকে দেওয়ার কথা ভাবনার বাহিরে। তার উপর বয়সের ফারাকও বেশ। তিনি শান্তভাবে বললেন, বেয়াই সাহেব, সবাই সন্তানের ভালো চায়, আমিও তার ব্যতিক্রম নই। আমার মেয়েটা নরম সোফা, অনার্সে পড়ছে। আপনার ছেলের সাথে বয়সের ব্যবধানও বেশ, আপনি মন খারাপ করবেন না। আসল কথা হলো, আমার ভাতিজা আছে না, শফিউলের ছেলে, আপনার ছোট ছেলের মাস্টার। হ্যাঁ চিনি, শতক ইংরেজি মাস্টার। হ্যাঁ, সুলতানা শতকের আম্মা শতকের জন্য মেয়েটাকে চেয়েছে। সকলেরই মত আছে, শতক আব্বাও রাজি। এখন ভালো একটা দিন দেখা 2জনের হাত এক করবা পারা। ঝন্টুর মুখটা গম্ভীর হয়ে আছে। তাহলে যে কাল মেয়েকে দেখতে এলো? মতিউর রহমান এবার ফ্যাসাদে পড়লেন। বেয়াই মানুষ তার মেয়েকে ছেলের বউ করে এনেছে। মুখের উপরে কি না করা যায়, তাই ইনিয়ে বিনিয়ে না করতে চেয়েছিল। আর আজ শতকের কথায় স্পষ্ট হলো মেয়েটার ভবিতব্য এই শতক ব্যতীত কেউ হবে না ইনশাল্লাহ। আর শতক তার নিজেরও প্রথম পছন্দ। ইয়ামিন ছেলেটাকেও ভালো লেগেছে, কিন্তু এখন সেটা সম্ভবপর হবে না। তাদের ভালোভাবে মানা করে দেবে। এখন এই বেয়াই মশাইকে কিভাবে মানানো যায়? এই পাত্রপক্ষ আসতেছে অনেক দিনই হলো। হাবিব তাদের জোরাজোরিতে আমাকে না জানিয়ে আসতে বলেছে। এখন মানা করি কিভাবে? তাই তাড়াহুড়ো করে বিদায় দিছি। নইলে মেহমান আসলে ঝর্ণা আম্মারে আপনার ওখানে থাকতে দেই। মিথ্যে বলে মনে মনে বেশ কয়েকবার তওবা করলেন। পাত্রপক্ষদের আসতে বলেছিল শতকের উপর অভিমান করে, এখন সেটা আর নেই। শতকের পাগলামিতেও তার করুণ অবস্থা দেখে অভিমান শেষ হয়ে গেছে। সেও ভালোবাসার ঊর্ধ্বে নয়, ভালোবাসাকে সম্মান করে। তবে রাতে দেখা করার ব্যাপারটা খারাপ লেগেছে। আর খাদিজাও মেয়েটাকে বেশ কয়েকটি চড় মেরেছে উত্তেজিত হয়ে। খাদিজাকে কাল রাতে এই নিয়ে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছে। মেয়ে বড় হয়েছে, এভাবে মারা একদম উচিত হয়নি। তার মেয়েকে সে ভালো করেই চেনে।
মেয়েটা কখনো ভুল করতে পারে না যে তাদের একটু বেশিই ভালোবাসে। এই নিয়ে খাদিজা সকাল থেকে কথাও বলেনি তার সাথে। তবে সে জানে খাদিজাও মেয়েকে মেরে কতটা কষ্টে আছে। মেয়েটা যে তার বেশ আদরের। ঝন্টু মিয়া আর কথা বলার স্কোপ পেল না। কি বলবে? হুমকি দেবে কি? সেটাও করতে পারবে না। আদরের মেয়েটা যে তাদেরই ঘরে। ছেলেটা কি কষ্ট পাবে? আবার কোনো ঝামেলা করবে না তো? না, নীরবকে বোঝাতে হবে। কোনো ঝামেলা করলে বোনের শ্বশুরবাড়িতে বোনের উপর প্রভাব পড়তে পারে। আরও কিছু কথা বলে দুজন বিদায় নিল। নীরব দোকানে বসে চা খাচ্ছে। পরনে শার্ট প্যান্ট, শার্টের উপরে দুটো বোতাম খোলা। নিত্য দিনের মতো প্যান্ট হাঁটুর কাছে ছেঁড়া নয়। সেদিন ডাক্তারনির কথা শুনে এগোতে লাগায় বাড়ি গিয়ে সব ছেঁড়া প্যান্ট গ্রামের ছোকরাদের দিয়ে দেয়। বেশ কিছু ভালো প্যান্ট কিনে নেয়। গরমে দোকানে থাকা খুবই কষ্টকর। তবুও বসে গরম চা খাচ্ছে, মাথার উপর ফ্যান ঘুরছে ফুল পাওয়ারে। আজ চাচা বসেনি দোকানে, সে আর কর্মচারী ছেলেটা। এমন সময় দোকানে একটা মহিলা আসে বোরখা পরে, মুখে মাস্ক। নীরব চিনতে পারে না, সালাম দিয়ে বলে, বসেন আপা, কে নেবেন? মহিলাটি হেসে মাস্ক নিচে টেনে মুখ বের করে বলে, মিস্টার নীরব, চিনতে পারলেন না? আমি কথা। নীরব অবাক, এই মেয়ে সত্যি বোরখা পরেছে। সে তো ভেবেছে তাকে জব্দ করার জন্যে মিথ্যে সাজিয়েছিল। কর্মচারী ছেলেটা দাঁত বের করে বলল, আরে ভাবি যে, ভালো আছেন? দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ভাবিকে? আমার তো বিয়েই হয়নি। ভ্রু কুচকে বলল কথা। ছেলেটি দাঁত বের করে হেসে উঠল। নীরব চোখ গরম করে শাসালো। তারপর কথার দিকে তাকিয়ে বলল, ওর কথা বাদ দিন তো। তা ডাক্তার আপা এখানে যে? কথা খুব অসহায় হয়ে গেল নীরবের মুখে আপা ডাক শুনে। ভালোবাসার মানুষটির মুখে আপা ডাক কেমন লাগে? মেহগনি গাছের ফলের মধ্যে যে তিতা বীজ, যা সাদা বড়ির মতো দেখতে, সেগুলো মুখে নিলে যেমন লাগে তেমন। কবিতা একবার তাকে খাইয়েছিল বোকা বানিয়ে। তিতায় বমি করতে করতে সে আধমরা হয়ে পড়েছিল প্রায়। মিস্টার নীরব, আমি আপনার কোন জন্মের আপা লাগি? আর একবার আপা ডাকলে সম্পত্তির ভাগ দিতে হবে কিন্তু। শুনেছি আপনাদের অনেক সম্পত্তি। সে যাই হোক, কলমি কথা, ঠিক আছে? নীরবের কপালে ভাঁজ পড়ল। কর্মচারী ছেলেটা হাঁ করে তাকিয়ে, তাইলে ডাক্তারনি বইলা ডাকি। কাল নাকি মৈত্রীকে দেখবার আইছিল। কথা কপালে ভাঁজ ফেলে বলল, আপনি কখনো শুদ্ধ ভাষায় কথা বলেন, আবার কখনো আঞ্চলিক টোনে। যে কোনো একটা স্থির করুন। যেটা বলছি সেটা বলুন। পাত্রপক্ষের পছন্দ হয়েছে? কথা হেসে বলল, হয়েছে, তবে মনে হয় না কথাবার্তা এগোবে। কেন? আসলে মৈত্রীর বিয়েটা শতক ভাইয়ের সাথে হবে। শতক ভাই ভালোবাসে মৈত্রীকে। মৈত্রীকে দেখতে এসেছিল বলে পুরো দেবদাস বনে গেছে। খুব শীঘ্রই বিয়ে খেতে চলেছেন। ও। অবাক হলো না নীরব। মৈত্রীর প্রতি শতকের আচরণে যত্ন ফুটে ওঠে। বিয়ে বাড়িতেও খেয়াল করেছে শতকের মৈত্রীর প্রতি যত্ন খেয়াল রাখা, সেবার হসপিটালে নিয়ে যাওয়া, বিয়েতে আসা ছেলেদের থেকে আগলে রাখা, আরো অনেক কিছুই। কিছুটা আন্দাজও করতে পেরেছে যে হয়তো মৈত্রীটা তার ভাগ্যে নেই। আপনার কি কষ্ট হচ্ছে? কথার প্রশ্নে ভ্রুকুচকে তাকালো নীরব। কথা হেসে বলল, মাহির ভাইয়ের বিয়েতে আপনার কাজিনরা গুসুর ফুসুর করছিল, তখনই শুনলাম আন্টি নাকি মৈত্রীকে আপনার জন্য পছন্দ করেছে। নীরব জবাব দিল না। আপনি কোন দরকারে আইছেন? কথা চুপ করলো। এভাবে বলা ঠিক হয়নি, হয়তো কষ্ট পেয়েছে। দরকারেই তো এসেছি। আপনি কি ভুলে গেছেন আমার নুপুর জোড়া দিয়ে গেছি? ওগুলো নিতে এসেছি, দিন। নীরব কর্মচারী ছেলের দিকে চাইলো। ছেলেটি বলল, বাই হয়নি, হাতই নেওয়া হয়নি। কথা খুশি হলো। নীরব বলল, পরশু আসবেন, পেয়ে যাবেন। আমি তো কাল বিকেলেই চলে যাব, আমার ক্লাস আছে, আর বাজারেও আসা হবে না। এখন কি হবে? কালকে বিকেলের মধ্যে কাজ শেষ হলে আমি শতকের কাছে দিয়ে দেবো। না না, শতক ভাইয়ের কাছে দিতে হবে না। আপনাদের ফোন নাম্বারটা দিন, আমি ফোন করবেন বনি। হয়ে গেলে যাওয়ার পথে নিয়ে যাবনি, এই বাজার দিয়েই যাব। নীরব দিল নাম্বারটা। কথা নাম্বার তুলেই কল দিল। নীরবের পকেটে ফোনটা বেজে উঠল। কথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, উদ্দেশ্য সফল হয়েছে। প্রথমবার কারো নাম্বারের জন্য কৌশল অবলম্বন করতে হলো।
শতক গোসল করে পরিপাটি হয়ে মায়ের রান্না করা খাবার খেলো আয়েশ করে। সুলতানা খুশি হলো খুব। শফিউর রহমান এলো বিকেলে। সুলতানা তাকে তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া করতে বলল। মতিউর রহমানের সাথে কথা বলতে যাবেন শতকের বিষয়ে। শফিউর রহমান সাই জানালো, ঢের শিক্ষা হয়েছে, আর দেরি করবে না। শতক টি শার্ট ও লুঙ্গি পরে সোফায় বসে টি টেবিলে পা দিয়ে কেজি এক মুভি দেখছে। সে ভেবে পায় না এই মুভিটা এত হিট করলো কিভাবে। তার কাছে তেমন ভালো লাগেনি। হেড স্যারের কাছে ফোন দিয়ে 3 দিনের লিভ নিয়েছে। হেডমাস্টার মানতে চায়নি। সে এক প্রকার জোর করেই আদায় করে নিয়েছে। তারও স্যার ছিল হেডমাস্টার, প্রিয় ছাত্র ছিল, তো এখন জোরই আলাদা। সহস্র ভাইয়ের সাথে বসে আছে, ভাবছে পার্বতীটাকে। কবিতা বসে আইসক্রিম খাচ্ছে। সে ঢের বুঝতে পেরেছে কে দেবদাস, কে পার্বতী আর মাহেন্দ্র। সুলতানা ও সফিউর এসে বলল, চল মৈত্রীদের বাড়ি, ভাইয়ের সাথে কথা বলবো। শতক বাবার দিকে তাকালো। সহস্র বলল, কিসের কথা বলবা? তোর ভাইয়ের বিয়ের কথা। সহস্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো। ভাই এত অধৈর্য হলে চলে বলো? সুলতানা বলল, শতক চল তো, আর দেরি করিস না বাবা। শতক ভেঙচি কেটে বলল। এখন তোমাদের দেরি হয়ে যাচ্ছে তাই না? শফিউর রহমান হেসে বলল, বিয়ে করার জন্য ছোট বাচ্চাদের মধ্যে যেভাবে চিল্লাচিল্লি করছে, তাই আর রিস্ক নিতে চাই না। মা সহস্রের আব্বাকে চুপ করতে বলো। সুলতানা হেসে বলল, ওর আব্বা তো তোর কি। আচ্ছা চল তো, ওঠ। বলেই হাত ধরে টেনে আনলো। সহস্র কবিতাও সাথে গেল। কথা এখনো ফেরেনি বাজার থেকে। কবিতাকে সাথে নিতে চেয়েছিল, কবিতা সাপ মানা করে দেয়। ওই মিস্টার সাইলেন্টের সামনে আমি পড়বো না। কেমন করে তাকাই, মনে হয় এখনই থাপ্পড় দিবে গালে। মতিউর রহমান, সফিউর রহমান, হাবিবুর রহমান, সুলতানা, খাদিজা ও শতক বসে। সুলতানা শান্তভাবে সব বলল মতিউর রহমানকে। ছেলের জন্যে মৈত্রীকে চাইল। কবিতা ও সহস্র দাঁড়িয়ে। সহস্র অবাক, শতক ভাই আর মিঠু কেমনে কি তার নাকের পিঠ পিছিয়ে গিয়ে পিরিতি চালিয়ে গেছে সে টের পায়নি। কথা আপু পর্যন্ত জানে, অথচ সে কিছু জানে না। সে আসলেই এক নাম্বারের গাধা। সফিউর ভাইয়ের হাত ধরে বলল, ভাই সব আমার দোষ। শতক আমাকে অনেক আগেই প্রস্তাব পাঠাতে বলেছিল। কথা ও শতকের বিষয় নিয়ে আলোচনা করার পর তোমার কাছে কথা পড়াতে আমি খুবই লজ্জিত হচ্ছিলাম। কিভাবে বলবো? ভাই মিঠু তো আমাদেরই মেয়ে, কখনো অভিযোগ করার সুযোগ দেব না। দয়া করে অমত করো না। মতিউর রহমান স্ত্রীকে ডেকে বলল, তুমি কি বলো? তোমার মাইয়া তোমার মত দাও। খাদিজা হেসে বলল, আমি কি বলবো, ঘরের ছেলে, আমার অমত নেই। আপনারা যা ভালো মনে করবেন। খাদিজা মেয়েকে কাল রাতে মারার পর অনেক অনুতপ্ত হয়ে পড়েছে। ওভাবে মারা একদম ঠিক হয়নি। মেয়েটা এখনো মুখ ফুলিয়ে। সকালে খায়নি। ওর বাবা এসে নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছেন, তবেই খেয়েছে। ভাবলেন শতকরা চলে গেলে মেয়েকে অনেকগুলো চুমু খাবেন, আদর করবেন। মতিউর রহমান মৈত্রীকে ডাকলো। মৈত্রী এলো, তবে কারো দিকে তাকালো না। মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ মুখ এখনো ফুলে আছে। কাল রাতে জ্বর এসেছিল। দুপুরে খাইয়ে দেওয়ার পর মতিউর রহমান ওষুধ খাইয়ে দিয়েছেন, আর জ্বর নেই। মতিউর রহমান মেয়েকে জিজ্ঞাসা করলো, আম্মা আপনি কি মেজো আব্বারে ভালোবাসেন? মৈত্রী মাথা তুলে বাবার দিকে তাকালো। আব্বা, আমি আগেই বলেছি তুমি যা বলবে আমি তাই করব, কখনো অবাধ্য হব না আব্বা। মতিউর রহমান আবার জিজ্ঞেস করলো, ভালোবাসেন কি না, সত্যি কথা বলবেন। মৈত্রী মাথা নিচু করে নিল। কি বলবে? সে তো ভালোবাসে শতক ভাইকে, মিথ্যে বলতে পারবে না, আবার সত্যও না। শতক মৈত্রীর দিকে তাকালো। চুপ করে আছে মৈত্রী। সে জানে মৈত্রী কখনো বলবে না। মতিউর রহমান মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল ক্ষণিক পলক। তারপর উঠে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। মৈত্রী ফুপিয়ে বাবাকে জড়িয়ে ধরে। মতিউর রহমান মুচকি হেসে বলল, শফি এখন মৌলভী সাপকে ডাকান, আজই এক্ষুনি আম্মা ও মেজো আব্বার বিয়ে। মৈত্রী চমকে মাথা তুলে তাকালো বাবার দিকে। শুধু সে নয়, শতক সহ সকলেই তাকিয়ে। সবাই অবাক। মতিউর রহমান সবার রিয়াকশন দেখে হেসে বলল, মজা করছি না, যা শফি রেখে আর সবাই বাকি ব্যবস্থা করো।
সহস্র হইচই করে উঠল। কবিতা একটু মন খারাপ করলো, ক্রাশের বিয়ে হবে বলে কথা। রাতে মৌলভী এসে বিয়ে পড়ালো মৈত্রী ও শতকের। শতক লুঙ্গি টি শার্টেই, আর মৈত্রীকে কথা ও জ্যোতি একটা শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি পরানোর কথা শতকই বলেছে। ঈদের আগের রাতে তার দেওয়া শাড়ি ও গয়না পরেই তৈরি করেছে তার মাথায় বড় ঘোমটা দিয়ে পুরো মুখ ঢাকা। শতক একটা রিং বানিয়েছিল যখন সব লেডিসদের জন্য নূপুর বানিয়ে এনেছিল শ্যাকরার কাছ থেকে। ভাগ্যিস বানিয়েছিল। সুলতানার কথা মতো সেটা মৈত্রীর অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে ঘোমটা তুলে নববধূর মুখ দর্শন করল শতক রহমান। আয়েশা সুলতানা রান্না বান্না করেছে কিছু। ছেলে মেয়ের বিয়ে ভালো মন্দ না রাঁধলে হয়? অল্প সময়ে পায়েস, পোলাও, ভাত, মহিষের মাংস, গরুর মাংস, লেয়ার মুরগি, সেমাই রেঁধে ফেলে। খাদিজা হালকা সাহায্য করেছে। সে তো কেঁদেই কুল পাচ্ছে না। বিয়ে পড়ানোর পর শতক রিং পরিয়ে ঘোমটা সরানোর পর সামনে গিয়ে মেয়ের সারা চুমু দিয়ে ভরিয়ে দিল। তারপর তাকে চড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল। মৈত্রীও মাকে চড়িয়ে কেঁদে ফেলল। বিয়ে পড়ানোর পর শতক রিং পরিয়ে ঘোমটা সরানোর পর সামনে গিয়ে মেয়ের সারা চুমু দিয়ে ভরিয়ে দিল খাদিজা বেগম। তারপর তাকে চড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল। মৈত্রীও মাকে চড়িয়ে কেঁদে ফেলল। ছোট আরও এক হাতে পায়েসের বাটি ধরে অপর হাতে চামচ দিয়ে পায়েস মুখে পুরে খাচ্ছে। পরনে হাতা কাটা গেঞ্জি ও হাফ প্যান্ট। খেতে খেতে হেঁটে ড্রয়িং রুমের দিকে গিয়ে মা ও বোনকে ওভাবে কাঁদতে দেখে পায়েসের বাটি ফেলে দিয়ে দৌড়ে মাকে ধরে নিজেও জোরে কাঁদতে শুরু করলো। খাদিজা মৈত্রীর কান্নায় ব্যাঘাত ঘটল না। সফিয়র বলল, এভাবে কাঁদছেন কেন? মেয়ে তো দূরে যাচ্ছে না, আপনার কোলেই থাকবে। আরও ভয় পাচ্ছে তো থামুন। মতিউর রহমান চুপ করে বসে আছে। কথা এসে আরুকে কোলে তুলে নিল। আরু হাত পা ছুটতে থাকে। শতক দাঁড়িয়ে খাদিজাকে ছাড়াতে চেষ্টা করতে বলল, বড় মা, এভাবে কাঁদতে মিঠুকে এই বাড়িতে আসতে দিব না কিন্তু। এই পাগল, কাঁদছো কেন? তোমার মেয়ে তোমার কাছেই থাকবে তো। খাদিজা মৈত্রীকে ছেড়ে শতককে ধরে কাঁদলো। আব্বা, আমার মিঠু। কান্নার বেগে কথা আটকে গেল। শতক হেসে বলল, খেতো না, দেখো তোমার কান্না দেখে মিঠু আরও দুজনেই কান্নায় ভেঙে পড়ছে, আর কাঁদে না। খাদিজা একটু শান্ত হলো। শতককে ছেড়ে চোখ মুছে বলল, আর কিছু বাদ আছে কি? সকলে খাইয়ে নাও। বলেই বাইরে রান্নাঘরে গেল। সুলতানা আয়েশা তার পিছু পিছু। রাত বেশি গভীর নয়। অর্ধচন্দ্র জ্যোৎস্না ছড়াচ্ছে ধরণীতে। বাতাস বইছে না জোরে না মৃদু। আবহাওয়া খানিকটা সহ্যনীয়। ঝিঝি পোকার দল ডেকে যাচ্ছে অবিরাম। আশেপাশে কোনো গাছে পেঁচা বসেছে, হয়তো ডাক ভেসে আসছে। মৈত্রীদের গরুগুলো হাম্বা হাম্বা করছে। বিকেলে খেতে দিলেও রাতে ব্যস্ততায় খাবার দেওয়ার কথা মনে নেই। বাছুরটা ছোট, গোয়াল জুড়ে দৌড়াদৌড়ি করছে, আর বাছুরের গলার ঘুরঘুরিটা বাজছে অনবরত। শতক গোয়াল ঘরের পাশ ঘেঁষে অন্ধকারে দাঁড়িয়ে খুশবুর সাথে ফোনে কথা বলছে। এটা একদম ঠিক করিসনি। আমার অনুপস্থিতিতে বোনের বিয়ে আমি কখনো মেনে নেব না। শতক হেসে আশেপাশে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলে, তোর মানা না মানা দিয়ে কিছু যায় আসে না, বুঝলি? তোর বোনকে তো আমি পেয়ে গেছি। আর শোন, আমিও এমনভাবে বিয়ে করতে চাইনি। আমিও এমনভাবে বিয়ে করতে চাইনি। ভালোভাবে নিয়ম মেনে ধুমধাম করে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বড়ব্বা যখন মৌলভী সাহেবকে এনে বিয়ে পড়ানোর কথা বললো, আমি ভাবলাম অনুষ্ঠান পরেও করা যাবে, আগে তো বউটাকে নিজের করে নিই। আর এভাবে বউ ছাড়া একা একা থাকা বড্ড দেয়। শালা, কাল আসছি। তোর পিঠের ছাল আমি না তুলেছি তো তোর একদিন কি আমার একদিন। I am not your শালা, you are my one and only শালা, লাইফটাই ছিঙ্গালালা। বলেই কল কেটে দিল। ইস, আজকের দিনটাই মাধুর্যময়, একটা মিষ্টি মধুর দিন। মৈত্রীটা আজ তার হলো। তার খুশিতে কান্না পাচ্ছে কেমন যেন। আখির যুগল ভিজে যাচ্ছে বারংবার। আয়েশার ডাক ভেসে এলো। শতক আকাশ পানে তাকিয়ে মনে মনে কিছু বিড়বিড় করে আখির যুগল মুছে নিল। তারপর বলল, আসছি ছোটম্মা। গ্রামের মানুষ সাধারণত শীতল পাটিতে বাড়ির সকলে একসাথে বসে হালকা গল্প গুজবের মধ্য দিয়ে খাওয়া দাওয়া শেষ করে। তারা ডাইনিং টেবিলে খায় না তেমন। অসহায় মানুষের নুন আনতে পান্তা ফুরায়, সেখানে পোলাও কোরমা বিলাসিতা। তারা ডাল ভাত, নুন, পান্তা পেঁয়াজ ও কাঁচামরিচ আর
মাছ মাংস যাই হোক অল্প বা বেশি সকলে একসাথে বসে মিলেমিশে খায়। হয়তোবা ছেলের পাতে বড় মাছের মাথা তুলে দেওয়া হয়, কিন্তু মাথাটা ভাইরূপ বোনের পাতে ভাগ দিয়ে তার নিষ্পাপ মুখে হাসি ফুটে তুলতে ন্যূনতম কুণ্ঠাবোধ করে না। বিভিন্ন জিনিস টাকা পয়সার অভাব থাকতে পারে, ভালোবাসার অভাব খুব কমই পাওয়া যায় গ্রামীণ জীবনে। তারা অল্পতেই তুষ্ট থাকতে চায়, তবে দুর্নীতি ও বর্বরতায় দুনিয়ায় এসব জনজীবন বিপর্যস্ত। এই দুনিয়া মানুষকে লোভী হতে শেখাচ্ছে নিত্যদিন। মতিউর রহমানের বাড়িতে খাওয়া দাওয়ার পাঠ চলছে। একটা রুমে কয়েকটা পাটি বিছিয়ে প্রায় সকলে বসেছে, খাদিজা বাদে। সে সব এগিয়ে দিচ্ছে। সফিউর বলেছিল তাকে, ভাবি আপনিও বসেন, আমরা কি মেহমান নাকি? আমরাই, আর যা লাগবে নিয়ে খাবো, বসেন।